আসসালামু আলাইকুম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় যা পল সাত্রে। আমাদের আজকের আলোচ্য বিষয় যা পল সাত্রে। বন্ধুরা আমরা পড়ছি ইংলিশ লিটারেচারের 15 নম্বরের জন্য। যা পল সাত্রে এই অংশ থেকে যে প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাগুলোতে এসেছে এবং আসতে পারে সেই সব ধরনের তথ্যগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, হু রিজেক্টেড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার? হু রিজেক্টেড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার? বন্ধুরা প্রশ্নটিকে আমরা প্রথমে বাংলায় বুঝে নেবার চেষ্টা করছি। হু রিজেক্টেড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার অর্থাৎ সাহিত্যে কে নোবেল প্রাইজ প্রত্যাখ্যান করেছিলেন, অর্থাৎ সাহিত্যে কে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে জা পল সাত্রে। জা পল সাত্রে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। বন্ধুরা জা পল সাত্রে 1964 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি তা স্বেচ্ছায় প্রত্যাখ্যান করেন, অর্থাৎ জা পল সাত্রে স্বেচ্ছায় নোবেল পুরস্কার পরিত্যাগ করেছিলেন। জা পল সাত্রে তিনি ছিলেন ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার, আত্মজীবনী লেখক, রাজনৈতিক কর্মী এবং অস্তিত্ববাদী দার্শনিক। বন্ধুরা জা পল সাত্রেকে মনে করা হয় 20 শতকের ফরাসি দর্শন এবং মার্কসিজমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো বন্ধুরা আমাদের যে আলোচ্য প্রশ্নটি ছিল, হু রিজেক্টেড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার অর্থাৎ সাহিত্যে কে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? এর উত্তর হচ্ছে জা পল সাত্রে। তিনি 1964 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন এবং তিনি তা স্বেচ্ছায় পরিত্যাগ করেছিলেন। আশা করছি বন্ধুরা বিষয়টি আমরা খুব পরিষ্কারভাবেই বুঝতে সমর্থ হয়েছি। জা পল সাত্রে তার অংশ থেকে এই প্রশ্নটি সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন, কাজেই প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ বিষয়টি ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন, হু ওয়াজ দ্য অনলি লরেটা টু রিফিউজ দ্য নোবেল প্রাইজ? হু ওয়াজ দ্য অনলি লরেটা টু রিফিউজ দ্য নোবেল প্রাইজ? বন্ধুরা প্রশ্নটিকে আমরা বাংলায় বুঝে নেবার চেষ্টা করছি। হু ওয়াজ দ্য অনলি লরেটা টু রিফিউজ দ্য নোবেল প্রাইজ? বন্ধুরা প্রশ্নটিকে যদি বাংলায় বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে অর্থটি কেমন দাঁড়ায়, অর্থাৎ একমাত্র ব্যক্তিকে যিনি সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। হু ওয়াজ দ্য অনলি লরেটা টু রিফিউজ দ্য নোবেল প্রাইজ? বন্ধুরা এর উত্তর হচ্ছে জা পল সাত্রে। বন্ধুরা জা পল সাত্রে সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। আমরা পূর্বেই জেনেছি যে জা পল সাত্রে এই অংশ থেকে এই প্রশ্নটি সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। এই প্রশ্নটি এইভাবে এসেছে, হু ওয়াজ দ্য অনলি লরেটা টু রিফিউজ দ্য নোবেল প্রাইজ, অর্থাৎ একমাত্র ব্যক্তিকে যিনি সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন, অথবা হু রিজেক্টেড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার। প্রশ্নটি যেভাবেই আসুক না কেন প্রশ্নপত্রের অপশনে যখন জা পল সাত্রে থাকবে তখন জা পল সাত্রে এটি সঠিক উত্তর এবং এই উত্তরটি করতে হবে। বন্ধুরা আশা করছি যে বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে আসি। দ্য রোডস টু ফ্রিডম ইজ রিটেন বাই? দ্য রোডস টু ফ্রিডম ইজ রিটেন বাই প্রশ্নটিকে আমরা বাংলায় বুঝে নেবার চেষ্টা করছি। দ্য রোডস টু ফ্রিডম কার লেখা? দ্য রোডস টু ফ্রিডম কার লেখা? বন্ধুরা এর উত্তর হচ্ছে জা পল সাত্রে। বন্ধুরা জা পল সাত্রে রচিত অত্যন্ত বিখ্যাত উপন্যাস দ্য রোডস টু ফ্রিডম, এটি মূলত আ সিরিজ অব নভেলস, অর্থাৎ কয়েকটি উপন্যাসের সমষ্টি। পরিকল্পনা ছিল টেট্রালজি অর্থাৎ 4টি খণ্ড করবার, কিন্তু পরবর্তীতে তা অসমাপ্ত থেকে যায় এবং উপন্যাসটির 3টি খণ্ড হয়, অর্থাৎ ট্রিলজি হয়। বন্ধুরা জা পল সাত্রে রচিত আ সিরিজ অব নভেলস দ্য রোডস টু ফ্রিডম অত্যন্ত বিখ্যাত উপন্যাস এবং এই উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে ম্যাথিউ নামে একজন শিক্ষক এবং তার একদল বন্ধুকে কেন্দ্র করে। ম্যাথিউ ছিলেন দর্শনের সমাজতান্ত্রিক শিক্ষক, অর্থাৎ আ সোশ্যালিস্ট টিচার অফ ফিলোসফি। তো
তো বন্ধুরা, দ্য রোডস টু ফ্রিডম অত্যন্ত বিখ্যাত উপন্যাস, যা পল সার্ত্রে রচিত, এবং এটি মূলত আ সিরিজ অব নভেলস, কয়েকটি উপন্যাসের সমষ্টি। তো বন্ধুরা, প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, আশা করছি আমরা বুঝতে পেরেছি। যা পল সার্ত্রে এই অংশ থেকে আসা সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্নগুলোর মধ্যে এই প্রশ্নটি আরেকটি প্রশ্ন। তবে সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে যে সাহিত্যে কে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন, অথবা সাহিত্যে একমাত্র ব্যক্তিকে যিনি নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। আমরা জেনে নিলাম যে প্রশ্নপত্রের অপশনে যখন যা পল সার্ত্রে থাকবে, তখন নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে এই অপশনটি উত্তর করতে হবে। তো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে আসি। দ্য এজ অফ রিজন ইজ রিটেন বাই। দ্য এজ অফ রিজন ইজ রিটেন বাই প্রশ্নটিকে একটু বাংলায় বুঝে নেবার চেষ্টা করছি। দ্য এজ অফ রিজন কার লেখা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে যা পল সার্ত্রে। দ্য এজ অফ রিজন এই গ্রন্থটি কার লেখা? যা পল সার্ত্রে। বন্ধুরা, দ্য রোডস টু ফ্রিডম যা পল সার্ত্রে রচিত আ সিরিজ অব নভেলস অত্যন্ত গুরুত্বপূর্ণ উপন্যাস, যে উপন্যাসটি কয়েকটি উপন্যাসের সমষ্টি। অর্থাৎ লেখকের পরিকল্পনা ছিল টেট্রালজি করবার, 4টি খণ্ড করবার। পরবর্তীতে সেই পরিকল্পনাটি অসমাপ্ত থেকে যায় এবং এটি ট্রিলজি হয়, 3টি খণ্ড হয়। দ্য রোডস টু ফ্রিডম এই উপন্যাসের প্রথম খণ্ড হচ্ছে দ্য এজ অব রিজন। এই প্রশ্নটিও যা পল সার্ত্রে থেকে আসা সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্নগুলোর মধ্যে আরেকটি প্রশ্ন। সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে যে সাহিত্যিকে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন, এই প্রশ্নটি। তার পরবর্তী অবস্থানে রয়েছে দ্য রোডস টু ফ্রিডম, এর পরের অবস্থানে রয়েছে দ্য এজ অব রিজন। এটি হচ্ছে দ্য রোডস টু ফ্রিডম এই উপন্যাসের প্রথম খণ্ড। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে আসি। আয়রন ইন দ্য সোল ইজ রিটেন বাই। আয়রন ইন দ্য সোল ইজ রিটেন বাই প্রশ্নটিকে একটু বুঝে নেবার চেষ্টা করছি। আয়রন ইন দ্য সোল কার লেখা? আয়রন ইন দ্য সোল কার লেখা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে যা পল সার্ত্রে। যা পল সার্ত্রে রচিত অত্যন্ত বিখ্যাত একটি উপন্যাস, আয়রন ইন দ্য সোল। বন্ধুরা, আয়রন ইন দ্য সোল এই উপন্যাসটি কিন্তু দ্য রোডস টু ফ্রিডম আ সিরিজ অব নভেলস, অর্থাৎ কয়েকটি উপন্যাসের সমষ্টি। অত্যন্ত বিখ্যাত উপন্যাস দ্য রোডস টু ফ্রিডম এই উপন্যাসের তৃতীয় খণ্ড, অর্থাৎ এটি হচ্ছে 3 নম্বর খণ্ড। আমরা জানি যে প্রথম খণ্ডটি হচ্ছে দ্য এজ অফ রিজন, আর তৃতীয় খণ্ডটি হচ্ছে আয়রন ইন দ্য সোল। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। পরবর্তী প্রশ্ন, নৌসিয়া ইজ রিটেন বাই। নৌসিয়া ইজ রিটেন বাই প্রশ্নটিকে বাংলায় বুঝে নেবার চেষ্টা করছি। নৌসিয়া কার লেখা? এর উত্তর হচ্ছে যা পল সার্ত্রে। বন্ধুরা, যা পল সার্ত্রে রচিত অত্যন্ত বিখ্যাত একটি উপন্যাস নৌসিয়া। বন্ধুরা, নৌসিয়া যা পল সার্ত্রে রচিত প্রথম উপন্যাস, এবং যা পল সার্ত্রে মনে করতেন যে এটি তার অন্যতম সেরা কাজ, অর্থাৎ ওয়ান অফ হিজ বেস্ট ওয়ার্কস। বন্ধুরা, নৌসিয়া এই উপন্যাসটি কিন্তু একটি দার্শনিক উপন্যাস, আ ফিলোসফিক্যাল নভেল। বন্ধুরা, আমরা জানি যা পল সার্ত্রে ছিলেন একজন অস্তিত্ববাদী দার্শনিক, অর্থাৎ তিনি ছিলেন একজন এক্সটেনশিয়ালিস্ট ফিলোসফার। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে আসি। পরবর্তী প্রশ্ন, নো এক্সিট ইজ রিটেন বাই। নো এক্সিট ইজ রিটেন বাই প্রশ্নটিকে বাংলায় বুঝে নেবার চেষ্টা করছি। নো এক্সিট কার লেখা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে যা পল সার্ত্রে। যা পল সার্ত্রে রচিত অত্যন্ত বিখ্যাত একটি নাটক নো এক্সিট। বন্ধুরা, নো এক্সিট কার লেখা? যা পল সার্ত্রে। আমরা জানি যে যা পল সার্ত্রে রচিত অত্যন্ত বিখ্যাত একটি নাটক হচ্ছে নো এক্সিট। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে গার্সিন ইনেস এস্টেলা ভ্যালেট। বন্ধুরা, নো এক্সিট এই নাটকটি যা পল সার্ত্রে রচিত, আর এই নাটকটিকে বাংলায় অনুবাদ করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক জিয়া হায়দার রহমান, এবং নামকরণ করেছিলেন দ্বাররুদ্ধ। তো বন্ধুরা, যা পল সার্ত্রে এই অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছে এবং আসতে পারে, তথ্যগুলো আমরা আলোচনা করে নিলাম। তো এবার আমরা একটু সামারি করি, অর্থাৎ একটা সারমর্ম করে নেই, যাতে করে আমাদের বিষয়গুলো আরেকবার পুনরাবৃত্তি হয়। তো বন্ধুরা, যা পল সার্ত্রে আমরা তো জানি যে তিনি ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার, আত্মজীবনী লেখক এবং রাজনৈতিক কর্মী, এবং তিনি একজন অস্তিত্ববাদী দার্শনিক। তার অংশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক বার আসা প্রশ্নটি হচ্ছে
কে সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? এই প্রশ্নটি ভিন্ন ভিন্ন ভাবে আসে। ধরনগুলো আমাদের জানা আছে, আরেকবার একটু জেনে নিচ্ছি। হু রিজেক্টেড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার? হু ওয়াজ দ্য অনলি লরেটার টু রিফিউজ দ্য নোবেল প্রাইজ? প্রশ্নটি এই দুটি ভাবেই এখন পর্যন্ত এসেছে। আমরা বলছি যে যখন প্রশ্নপত্রের অপশনে যা ছাত্র থাকবে, চারটি অপশনের মধ্যে একটি অপশন, তখন অবশ্যই নির্দ্বিধায়, নির্ভয়ে, নিঃসংকোচে যা ছাত্রে এই অংশটি উত্তর করতে হবে। এই অংশটি উত্তর করতে হবে কেন? কারণ বরিস পেস্টারনাক নামক আরেকজন রুশ ঔপন্যাসিক, তিনিও সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। পার্থক্য হচ্ছে এই, ছাত্রে তিনি স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু বরিস পেস্টারনাক তিনি সরকারের চাপে পড়ে বাধ্য হয়েছিলেন নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করতে। যদিও এই প্রশ্নে কখনো এই দুটি অপশন একসঙ্গে এখনো পর্যন্ত আসেনি, দুটি প্রশ্ন আলাদা আলাদা ভাবে এসেছে। যখন প্রশ্ন এইরকম করে আসে এবং তখন প্রশ্নপত্রের অপশনে জাপল ছাত্র থাকে, আর বরিস পেস্টারনাক থেকে যখন প্রশ্ন আসে তখন প্রশ্নটি অন্যভাবে আসে, যে কোন রাশিয়ান লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু অনেক সময় যেটা হয় যে পরীক্ষার্থী বন্ধুরা পড়তে গিয়ে অনেক সময় বিষয়গুলো হয়তো সঠিকভাবে মনে পড়লো না পরীক্ষার হলে, তখন যেন কোনো রকমের সংশয়ের সৃষ্টি না হয় সেই কারণে বারবার করে বলা। জাপল সাত্রে 1964 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন এবং তিনি তা স্বেচ্ছায় পরিত্যাগ করেছিলেন। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার অংশ থেকে যখন প্রশ্নটি আসে তখন প্রশ্নপত্রে শুধু তার নামটিই থাকে। আমরা ধরে নিচ্ছি যে প্রশ্নকর্তা হয়তো দুটি নামই দিলেন, জাপল সাত্রে দিলেন এবং আরেকটি অপশনে বরিস পেস্টারনাক দিলেন। সেক্ষেত্রেও কিন্তু জাপল সাত্রেকেই উত্তর করতে হবে। তার কারণ হচ্ছে বরিস পেস্টারনাক তিনি সরকারের চাপে পড়ে বাধ্য হয়েছিলেন নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করতে। যদিও তিনি 1958 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন, কিন্তু তিনি সরকারের চাপে পড়ে বাধ্য হয়েছিলেন পরিত্যাগ করতে। কাজেই যদি দুটি অপশন থাকেও সেক্ষেত্রে জাপল সাত্রেকেই উত্তর করতে হবে। তো বন্ধুরা, জাপল ছাত্র থেকে আসা পরবর্তী যে প্রশ্নটি, আমরা বলছি যে সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাহিত্যে কে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। পরের অবস্থানে আছে দ্য রোডস টু ফ্রিডম। আমরা জানি এটি আ সিরিজ অফ নভেলস, অর্থাৎ কয়েকটি উপন্যাসের সমষ্টি। বন্ধুরা, আমরা এটাও জানি যে এই যে সিরিজ অফ নভেলস, এটি উপন্যাসিকের পরিকল্পনা ছিল টেট্রালজি করবার, অর্থাৎ চারটি খণ্ড করবার, কিন্তু তা অসমাপ্ত থেকে যায়। পরবর্তীতে ট্রিলজি হয়, অর্থাৎ তিনটি খণ্ড হয় এই উপন্যাসের। আর এই উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে ম্যাথিউ নামে একজন শিক্ষক এবং তার একদল বন্ধুকে কেন্দ্র করে। ম্যাথিউ ছিলেন দর্শনের সমাজতান্ত্রিক শিক্ষক। তো বন্ধুরা, এটি সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্নগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বন্ধুরা, এই উপন্যাসের দুটি খণ্ড পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে। প্রথম খণ্ডটির নাম হচ্ছে দ্য এজ অফ রিজন, এটি প্রশ্ন হিসেবে আসে। তৃতীয় খণ্ডটি আয়রন ইন দ্য সোল, এটিও প্রশ্ন হিসেবে আসে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্য রোডস টু ফ্রিডম, এটি সবচেয়ে বেশি সংখ্যক বার আসে। আর এই উপন্যাসের তিনটি খণ্ডের মধ্যে দুটি খণ্ডের নাম পরীক্ষায় মাঝে মধ্যে আসে। তার মধ্যে প্রথম খণ্ডটির নাম হচ্ছে দ্য এজ অফ রিজন, আর 3 নম্বর খণ্ড অর্থাৎ তৃতীয় খণ্ড, সেই খণ্ডটির নাম হচ্ছে আয়রন ইন দ্য সোল। তো বন্ধুরা, আশা করি বিষয়টি মনে থাকবে। নসিয়া, এটি হচ্ছে পরবর্তী অবস্থানে থাকা প্রশ্ন। নসিয়া এটি জাপল ছাত্র রচিত উপন্যাস, এটি তার প্রথম উপন্যাস, আর এই উপন্যাসটি দার্শনিক উপন্যাস, অর্থাৎ ইট ইজ আ ফিলোসফিক্যাল নভেল। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে জাপল ছাত্র মনে করতেন তার এই উপন্যাসটি তার অন্যতম সেরা কাজ, অর্থাৎ ওয়ান অফ হিজ বেস্ট ওয়ার্কস। আর নসিয়া জাপল ছাত্রের প্রথম উপন্যাস। বন্ধুরা, পরবর্তী অবস্থানে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে একটি নাটক। নাটকটি হচ্ছে নো এক্সিট, যে নাটকটি জাপল ছাত্র রচিত একটি বিখ্যাত নাটক। আর এর উল্লেখযোগ্য চরিত্রগুলো হচ্ছে গার্সিন, ইনেজ, অ্যাস্টেলা, ভ্যালেট। আর এই নাটকটিকে বাংলায় অনুবাদ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক জিয়া হায়দার রহমান এবং নামকরণ করেছিলেন দ্বাররুদ্ধ। তো বন্ধুরা, জাপল ছাত্র থেকে আসা সবগুলো প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা করা হয়ে গেল। আমরা একটি
সামারিও করে ফেললাম আর এর সাথে সাথে এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আশা করছি এবং বিশ্বাস করছি এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে ইনশাআল্লাহ সহায়ক ভূমিকা পালন করবে এবং ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে করে আমরা সবসময় সুযোগ পাই আপনাদের পাশে থাকবার, আপনাদের সহযোদ্ধা হয়ে, আপনাদের সহায়ক শক্তি হয়ে, যাতে করে নতুন কোনো তথ্য বা আলোচনা আপনাদের কাছে পৌঁছানোর একটি সুযোগ তৈরি হয়। তো বন্ধুরা, আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, কল্যাণ কামনা করছি, নিরাপত্তা কামনা করছি। সর্বোপরি আপনাদের সফলতার জন্য অনেক 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 দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।